গুড মর্নিং অল অফ ইউ। তো তোমাদের অনেকটা গ্যাপের পরে আবার কিছু অঙ্ক প্র্যাকটিস করাতে চলে আসলাম। তো দেখো, আমরা সপ্তাহে চেষ্টা করি যে বৃহস্পতিবার এবং রবিবার দুটো করে ক্লাস দেওয়ারই প্র্যাকটিস করা হিসাবে। তোমরা সারা ইউটিউব খুঁজবে, সারা সপ্তাহে তোমরা কোনো না কোনো ক্লাস দেখতে থাকো, তো সেগুলো দেখতে থাকবে, কিন্তু যে মেথডগুলো অ্যাপ্লাই করবে সেগুলো আমাদের কনসেপ্টগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, তো সেই অনুযায়ীও তোমরা চলতে পারো। দেখো, আমরা ইনস্টিটিউট থেকে তবু তোমাদের ডেমো ক্লাস আমাদের চ্যানেলের মাধ্যমে মিনিমাম 60% কভার করে ফেলেছি। অর্থাৎ একটা পরীক্ষায় যদি 30টা অঙ্ক থাকে, তার মধ্যে থেকে যদি ক্লাসগুলো প্রত্যেকটা সবাই ভালো করে বুঝে দেখতে পারে, তাহলে 18 থেকে 20টা কোশ্চেন তারা ইজিলি করতে পারবে। তো বাঙালি মাত্রই তো মানে একটা প্রবাদ বাক্য আছে, অ্যাজ এ টিচার হিসাবে বলা ঠিক না, তবুও বলছি, বাঙালি মাত্রই তো যে মানে ফ্রিতে যেখানেই চিটে গুড় পাবে সেখানেই চলে যাবে, এরকম একটা প্রবাদ বাক্য কিন্তু বাঙালির একদম সুদূর অতীত থেকেই আসছে। তো আমরা প্র্যাকটিস হিসাবে তোমাদের কিছুটা ডেমো ক্লাস হিসাবে নিয়ে আসি, সেগুলোই তোমরা যদি নিজেদের থেকে বড় বড় কোশ্চেন ইমপ্লিমেন্ট করতে পারো খুবই ভালো। আদারওয়াইজ দেখো, চারিদিকে যেগুলো চলছে সঠিক গাইড তোমরা পাবে না, তোমরা নিজেরা কনভিন্স হয়ে যাবে। তো চলো আমরা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি পরীক্ষায় এক ছাত্রের গড় নম্বর 63 ছিল। এবার সে যদি ভূগোলে 20 নম্বর এবং ইতিহাসে 2 নম্বর বেশি পেত, তবে তার গড় 65 হতো। বলছে যে পরীক্ষায় সাবজেক্টের সংখ্যা কত। তো এগুলো অ্যাভারেজের তোমরা এক্সপেক্টস ধরেও করতে পারো, কিন্তু আমাদের যেহেতু সাবজেক্টের সংখ্যা বলছে, দেখো আমরা যদি আসলে নম্বরটা দেখি, ভূগোলে সে 20 নম্বর বেশি পাচ্ছে এবং ইতিহাসে 2 নম্বর বেশি পাচ্ছে, টোটাল নম্বর বেশি পাচ্ছে কত, 20 আর 2 22 নম্বর। তাহলে এই 22 নম্বর সে সমস্ত সাবজেক্টের উপরেই তো গড়, মানে কি সমস্ত সাবজেক্টের উপরেই বেড়ে যাবে। এবার সাবজেক্ট মনে করলাম যে এসটা সাবজেক্ট ছিল, তাহলে এবার যদি আমরা আগে ছাত্রটার গড় নম্বর ছিল 63, এখন গড় বেড়ে হয়ে যাচ্ছে 65, গড় দেখতে পাচ্ছি যে 2 করে বাড়ছে। এবার গড় 2 করে নাম্বার বেড়ে যাওয়া, আর যদি মনে করো যে এই কটা সাবজেক্ট ছিল, তাহলে সেই কয়টা সাবজেক্টে মোট কত নাম্বার বাড়বে, এই 2-এর সঙ্গে গুণ করে দেবো সাবজেক্টের, তাহলে এস গুণ 2 এত নাম্বার বেড়ে গেছে। কিন্তু এত নাম্বার নয়, বেড়েছে কত, 22 নাম্বার। তাহলে 2 দিয়ে কেটে দাও, 11 2 22, তাহলে সাবজেক্ট কটা, 11টা। আমাদের অ্যান্সার চলে আসলো। কেন আমরা মাল্টিপ্লাই হাবিজাবি এটা ওটা করতে যাব, কনসেপ্টের মাধ্যমেই তো আমাদের অ্যান্সার দ্রুত চলে আসে। তো এক এক গাইডের ভাবনা চিন্তা এক এক রকম। তো চলে আসি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 বলছে, এক ব্যক্তি 1200 টাকা 3 বছরের জন্য ধার দিয়েছেন। এক অংশ ধার দিয়েছেন দুটি ভাগে, এক অংশে সে 4% সরল সুদের হারে, অপর অংশে সে 6% সরল সুদের হারে ধার দিয়েছে। তাহলে বলছে যে মোট সে 192 টাকা পেয়েছে সুদ হিসাবে। তাহলে বলছে কোন অংশে কত টাকা সে ধার দিয়েছিল। তো দেখো, এটা ডাউটের কোশ্চেন, একজন 3-4টে ডাউট পাঠিয়েছে। তো একটা ক্লাসেই যদি 3-4টে কোশ্চেন নিয়ে নেওয়া হয় একজনের ডাউটে, তো আদার্স কোনো কোশ্চেন নেওয়া হবে না। তো আমি চিন্তা করলাম যে এক একটা ক্লাসে এক একটা এনার ডাউট কোশ্চেনগুলো নেব। তো ফার্স্ট ক্লাসে ফার্স্ট কোশ্চেনটাই নিলাম। দেখো, সরল সুদে 192 টাকা যদি আমি 3 বছরে পাই সুদ, তাহলে 3 বছরে আমি যদি 192 টাকা সুদ পাই, তাহলে আমার প্রতি বছরে কত টাকা করে আমার সুদ পাচ্ছি, 3 দিয়ে কেটে দাও, 3 6 18, 3 4 12, তাহলে প্রতি বছর আমি 64 টাকা সুদ হিসাবে পাচ্ছি। এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে এই 64 টাকাটা আমি কত টাকা ইনভেস্ট করে সুদ পেয়েছি এক বছরে, তোমরা বলবে যে টোটাল সুদ আসল তো আমার 1200 টাকা, তাহলে 1200 টাকার উপরে আমি 64 টাকা সুদ হিসাবে পেয়েছি। তাহলে মোটের উপরে আমার সুদের হার কত আসছে, ইন্টু 100 করে দেবো, পার্সেন্টেজ চলে আসবে। 12 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে 4 16 64, 3 4 12, 16/3%। এটা কি ওভারঅল সুদ। এই 192 টাকা তো মোটের উপরেই সুদ পাচ্ছি, আমার 1200 টাকা ইনভেস্ট করে 192 টাকা।
সেখানে আমার প্রতি বছর 64 টাকা সুদ পেয়েছি। তাহলে মোটের উপর আমার 16/3% আমি সুদ পেয়েছি। এবার দেখো, একটা খাতে আমি 4% সুদের হারে রেখেছিলাম, আরেকটা খাতে আমি 6% সুদের হারে রেখেছিলাম। মোটের উপরে আমার সুদের হার কত? 16/3%। এবার এদের মধ্যে অ্যালিগেশন করে দেবো, সহজেই অ্যান্সার পাবো। 3 4 12, 16 থেকে যদি 12 বিয়োগ করি 4, তাহলে 4/3, 6, 3 6 18, তাহলে 18 থেকে যদি 16 বিয়োগ করি 2/3। এদের মধ্যে যদি আমি অনুপাত করে দিই, তাহলে নিচে 3 3 কেটে যাবে ভগ্নাংশের আকারে, 2 দিয়ে কেটে দেবো 2 বার, তাহলে এ পাশে 1/2। অর্থাৎ আমার কাছে যদি টোটাল 3 টাকা থাকতো, তাহলে আমি 4% হারে 1 টাকা, 6% হারে 2 টাকা, এই হিসাবে আমি টাকা ইনভেস্ট করেছি বা ধার দিয়েছি। তাহলে আমার কাছে টোটাল 1200 টাকা রয়েছে, 3 টাকা নয়। 3-এর সঙ্গে 400 গুণ করলে পাবো। তাহলে 6% হারে 400 গুণ করে দাও 2-এর সঙ্গে, 4 2 800 টাকা রেখেছি, এবং 4% হারে 400 টাকা রেখেছি। তাহলে অ্যান্সার আমাদের এটাই চলে আসবে। এটা তো অ্যালিগেশন। এবার অ্যালিগেশন তো বইয়ে, সমস্ত বইয়েই একই প্রসিডিওর, কিন্তু এই কোশ্চেনই আমার যে কনসেপ্ট সেটা আলাদা, সেটা আমি আলাদাভাবে করিয়ে থাকি। তো সমস্ত জায়গায় চলে যেগুলো অ্যালিগেশন মাধ্যম, তো সেগুলো তোমরা শিখে রাখো। আমার যে কনসেপ্টটা সেটা ইনস্টিটিউটের জন্যই রাখা থাকুক। তো এটা আমরা তোমাকে অ্যালিগেশনের মাধ্যমেই সলিউশন করে দেখালাম। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 সম্পূর্ণ আমাদের নিজস্ব শিটের কোশ্চেন। তোমরা বা তোমাদের বিভিন্ন ইনস্টিটিউট এই ধরনের কোশ্চেন তাদের শিটে আছে কিনা জানা নেই, তবে এটা আমাদের নিজস্ব কোচিংয়ের শিট থেকে নেওয়া। 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5। বর্তমানে বি এবং সি এর বয়সের অনুপাত 4:5। যদি এ এবং সি এর বয়সের পার্থক্য 20 বছর হয়, তাহলে বলছে যে তাদের বর্তমানে বয়স কত। তাদের মানে এ বি সি তিনজনেরই ইন্ডিভিজুয়ালি বয়স কত। তো দেখো, এই কোশ্চেনে তুমি যেখানেই পড়ো না কেন বা যার কাছে গাইড নাও না কেন, তুমি দেবে যদি এক্স ধরে করতে হয়, বা তুমি যদি এক্স ধরেও ভাবনা চিন্তা করতে পারো, দেখবে নিজেকে পাপী মনে হবে। এরকম করেই বলছি যে নিজেকে পাপী মনে হবে যে কেন আমি এক্স ধরাটা শিখলাম। তোমার একটা কোশ্চেন সলভের শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 4 থেকে 5 মিনিট লেগে যাবে এই কোশ্চেনই সলভ করতে। তো অযথা, মানে এটা একটা মনে করি যে সব থেকে এই জেনারেশনের থেকেও পাপ কাজ এক্সকে না ভুলতে পারা। তো এই কোশ্চেন আমরা কিভাবে করব? দেখো, তোমাদের মধ্যে অনেকে বলে যে দাদা ক্লাস কিন্তু কন্টিনিউ দিতে পারেন, বিভিন্ন রকম আমি বুঝতে পারি, পাই কমেন্টস। তো দেখো, আমরা ইনস্টিটিউট থেকে তবুও তোমাদের ডেমো ক্লাস হিসাবে 60% 70% চেষ্টা করি কভার করাতে। বিভিন্ন ইনস্টিটিউট তারা তো তাদের ক্লাস মানে টেলিকাস্টই করে না, বাইরে প্রকাশই করে না। কিসের ভয় তাদের এতটা? তারা তো কিছুটা হলেও দেখাতে পারে যে আমরা এইভাবে পড়াই। তো দেখো, যাই হোক, সেটা তাদের নিজস্ব মতামত। আমরা যদি দেখি 8 বছর আগে, মাইনাস দিলাম 8 বছর আগে এ অনুপাত বি, এদের বয়স কত ছিল? 4:5 ছিল। আর যদি প্রেজেন্টে দেখি বি অনুপাত সি, এরও বয়সের অনুপাত 4:5। এবার আমরা কি করে কম্পেয়ার করব? দেখো, এখানেও বি, এখানেও বি, দুটো জায়গাতেই বি। এবার এটা 8 বছর আগের বয়সের অনুপাত, এটা বর্তমানে বয়সের অনুপাত। কিন্তু অনুপাতের দিক থেকে যদি আমি দেখি, অনুপাতের গ্যাপ কত আসছে? এখানে 1-এর গ্যাপ আসছে। কিন্তু এটা বর্তমানে বীর বয়স যদি 4 বছর হয়, 8 বছর আগে তার বয়সের অনুপাত ছিল 5। তাহলে এই যে 8 বছর আগের বয়স আর বর্তমানের বয়স, এদের অনুপাতের মধ্যে ডিফারেন্সটা কত এসছে? এই 8 বছরেরই না? তাহলে এই 1-এর গ্যাপই 8 বছরের, 1-এর থেকে 8 গুণ। তাহলে বি এর বয়স 5 না হয়ে 8 গুণ 5 8 40 বছর ছিল। এর বয়স 4 না হয়ে 4-এর 8 গুণ 32 বছর ছিল।
তো এখানে ভালো করে বুঝবে কম্পেয়ার হচ্ছে, এটা আসলো 40-32, এটা আসলো 8 বছর আগে। তাহলে বর্তমানে এদের বয়স কত হয়ে যাবে? এর সঙ্গে যোগ 8 করে দেবো, তাহলে 32 আর 8 40 বছর তো এর বয়স ছিল বর্তমানে। আর এর সঙ্গেও 8 যোগ করে দেবো, 40 আর 8 48 বছর বর্তমানে এর বয়স। এবার আমরা সির বয়স কোথা থেকে পাবো? দেখো, বির তো বর্তমান বয়সের অনুপাত টু সির বর্তমান বয়সের অনুপাত 4:5। তাহলে বির বর্তমান বয়স কত বেরোলো আমাদের? 48। তাহলে এই 4-এর ভ্যালু 48, 4-এর সঙ্গে 12 গুণ করলে আমরা পাচ্ছি 48 বছর। তাহলে 5-এর সঙ্গেও 12 গুণ করে দাও, 5-12 60 বছর। তাহলে বর্তমানে তাদের বয়স কত? 40, 48 এবং 60। ABC তিনজনারই ইন্ডিভিজুয়ালি আমরা রেজাল্ট বের করলাম। এবার দেখো আরেকটা কোশ্চেন দেখবে, এ ও সি এর বয়সের পার্থক্য 20 বছর। সি এর বয়স এখানে আমার 60 বছর, এর বয়স 40 বছর, এদের বয়সের পার্থক্য তো 20 বছর। 100% কন্ডিশন স্যাটিসফাই। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। এই 20 বছরটা তোমরা যদি এক্স ধরো কাজে লাগবে, আর যদি কম্পেয়ারে যাও, রেশিওতে যাও, তাহলে দেখবে যে এই 20টা শুধুমাত্র আমাদের চেক করার জন্য কাজে লাগবে। আর যদি তুমি এক্স ধরা মন থেকে জানো, তাহলে দেখবে যে নিজেদের থেকেই মনে হবে যে যথেষ্ট পাপই মনে হচ্ছে যে এক্স ধরাটা শিখে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে, একটি ড্রামের 3/4 অংশ ভর্তি রয়েছে। এবার ড্রামটি থেকে 30 লিটার কেরোসিন তুলে নেওয়ার পরে ড্রামটির 7/12 অংশ ভর্তি রয়েছে। তাহলে বলছে যে ড্রামটির ধারণ ক্ষমতা কত? তো খুবই সহজ একটা কোয়েশ্চেন, তোমরা ভগ্নাংশ ধরেও এগোতে পারো, কিন্তু আমি একটা কনসেপ্টের উপরেই সমস্ত অঙ্কই করাই, আর সব থেকে সহজ কনসেপ্টের উপরেই চেষ্টা করি করানোর। দেখো এখানে ভর্তি ছিল, তো একটা পার্ট বোঝাচ্ছে। আমরা যদি বলি যে টোটাল ক্যাপাসিটি বা সম্পূর্ণ ধারণ ক্ষমতা অনুপাত ফিল যেটা পূর্ণ আছে, ঠিক আছে, ফিল মানে যেটা যতটুকু পূর্ণ আছে, টোটাল ক্যাপাসিটি মানে টোটাল যে ধারণ ক্ষমতা। 3/4 অংশ ভর্তি আছে মানে কি? যদি আমার 4 লিটারের একটা ট্যাঙ্ক থাকে, তার মধ্যে 3 লিটার ভর্তি আছে, এটা বলতে পারি। লাস্টে যা খুশি হয়ে যাক মিডিলে, সব কিছু হওয়ার পরে কি হয়েছে যে 7/12 অংশ ভর্তি আছে, অর্থাৎ কিনা ড্রামটা যদি 12 লিটারের হয়, তার মধ্যে 7 লিটার ভর্তি আছে। তো এখানে দেখবে আমার যদি আমি ফার্স্ট রেশিওটার দিকে তাকাই, আমার 4 লিটারের ড্রাম ছিল, 3 লিটার আমার কাছে ভর্তি আছে। সেকেন্ড কন্ডিশনে ড্রামটা 12 লিটার হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে এখানে একটাই ড্রামের কথা। তাহলে আমাকে হয় একে 4 লিটারের ড্রাম বানাতে হবে, না হয় একে আমার 12 লিটারের ড্রাম বানাতে হবে। তাহলে কোনটার ক্ষেত্রে আমি সুবিধা পাবো একই জিনিস বানাতে? দেখো, একে যদি 12 বানাতে হয় তাহলে 3 দিয়ে গুণ দুপাশেই, আর একে যদি 4 লিটার বানাতে হয় দুপাশেই 3 দিয়ে ভাগ। যখনই 7কেও 3 দিয়ে ভাগ করব, ভগ্নাংশ আসবে, অযথা হ্যারাসমেন্ট। তখন আমরা কি করব, একে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3×4 12 কমপ্লিট। এখানেও টোটাল ক্যাপাসিটি 12 লিটারের ড্রাম, এখানেও 12 লিটারের ড্রাম, তাহলে একেও 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3×3 এখানে 9 লিটার। অর্থাৎ কিনা 12 লিটারের মধ্যে 9 লিটার ভর্তি ছিল, এখন 12 লিটারের মধ্যে 7 লিটার ভর্তি আছে। তাহলে আগে যদি 9 লিটার ভর্তি থাকে, এখন যদি 7 লিটার ভর্তি থাকে, কত কম? 2 লিটার কম। কিন্তু প্রশ্নে বলছে যে 30 লিটার কম, 2-এর থেকে 15 গুণ বেশি। তাহলে আমার ড্রামটা কত? 12 লিটার, যেটাতেই যাও না কেন 12 লিটার। তাহলে ড্রামটার ক্যাপাসিটি 12 না হয়ে 12-র 15, 12-15 180 লিটার। আর এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, তোমরা ভগ্নাংশ ধরে এগোবে ঠিক আছে, কিন্তু ছোট ছোট অঙ্কগুলোতেই যদি তোমরা যে কনসেপ্টটা আমার বড় কোশ্চেনে কাজে লাগবে সেই একই কনসেপ্টে না এগোও, না প্র্যাকটিসে থাকো, তখন কিন্তু ওই বড় কোশ্চেনে গিয়ে এই সামান্য কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করাটা তোমাদের মাথা থেকে আউট হয়ে যাবে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5 খুবই ইজি কোশ্চেন, তোমরা এক্স ধরে ইজিলি পারবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ,
যদি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 256 বর্গমিটার হয় তাহলে তার দৈর্ঘ্য কত। কিন্তু এক্স ছাড়া তোমাদেরকে ভাবানোর জন্য আমি দুভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। এক্স দিয়ে দেখো এক্স 4x গুণ করে বের করতে পারবে, কিন্তু এক্স ছাড়াই দুভাবে ভাবনা চিন্তা করাচ্ছি। যখনই আমি দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 256 বর্গমিটার, আমরা জানি যে 256 কতর বর্গ, 16 বর্গ না, 256 হচ্ছে 16 বর্গ। জাস্ট অ্যাজিউম করে নাও যে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে 256 বর্গমিটার যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো তাহলে এটাও 16 এটাও 16, অর্থাৎ লেন্থ বাহু দুটোই 16। তোমাদের বোঝাচ্ছি, কিন্তু ডাইরেক্ট আমি বলে দিতাম যে দৈর্ঘ্য কত হয়ে যাবে 32, প্রস্থ কত হয়ে যাবে 8। কেন দেখো কি করে, 256 16 বর্গ, তাহলে যদি এটা বর্গক্ষেত্র হতো তাহলে প্রত্যেকটা বাহু 16 করে হতো, কিন্তু এটা যেহেতু আয়তক্ষেত্র বাহুকে হাফ করে দাও 8, তাহলে একটা বাহু 8 চলে আসলো, আর একটা বাহু কত হয়ে যাবে 4 গুণ 4 এটা 32, ব্যাস অ্যান্সার কমপ্লিট। কেন দেখো, একে যদি আমরা হাফ করে দিই, হাফ করে দিলাম, মনে করো যে হাফ, তাহলে এই হাফটা এখানেও 8 এখানেও 8, চওড়া চওড়া, তাহলে এখানে যদি 16 হয় এখানেও 16। এবার এই পোর্শনটুকু আমরা তুলে এর সঙ্গে ফিট করে দিলাম, তাহলে এটাও 8 এটাও 16, জাস্ট নিচের হাফ পোর্শনটুকু এখানে ফিট করে দিলাম। তাহলে এই পুরোটা এখন কত হয়ে গেল, এখান থেকে এইটুকু 16 এখান থেকে এইটুকু 16, তাহলে 16 16 32 হয়ে গেল। আর চওড়া তো এখানেও 8 ছিল, এখানেও 8 এখানেও 8, সমস্ত জায়গায় 8, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তো পুরো দেখে মনে হচ্ছে। কনসেপ্ট তোমাদের পরিষ্কার রাখতে হবে, যেখানেই যাও না কেন তাদেরকে জিজ্ঞেস করো, মুখ ফাঁকা করো। তাহলে কত হয়ে গেল, একটা 8 একটা 32। আর এক্স তবুও দেখাবো না, আমরা ব্রেথ ইজ টু লেন্থ, লেন্থ বলছে প্রস্থের 4 গুণ, প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য সেখানে 4 হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 4 একে 4 হয়ে যাবে। কিন্তু আসলে বলছে যে ক্ষেত্রফল 4 নয় 256, 4-এর কত গুণ দেখো, 4 6 24, 4 4 16, 64 গুণ। কিন্তু 64 একটা বর্গ সংখ্যা, কি করবে, এর আন্ডার রুট করে দেবে, তাহলে কত হয়ে যাবে 8। তাহলে আসলে এখানে 8 গুণ, তাহলে ব্রেথ 1 না হয়ে 1-এর 8 গুণ 8 হবে, লেন্থ 4 না হয়ে 4-এর 8 গুণ 32 হবে। দেখো এমন নয় যে আমার প্রসেস অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তোমার যেখানে যে প্রসেস করাক না কেন আমি সেগুলো করিয়ে আমি যেটা জানি সেগুলো তোমাদেরকে বা ইনস্টিটিউটে দেওয়ার চেষ্টা করি। তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ডি কিলোমিটার দূরত্ব যেতে এর বি এর থেকে 4 ঘন্টা সময় বেশি লাগে। এ যদি তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে ওই দূরত্ব যেতে বি এর থেকে 2 ঘন্টা কম সময় নেয়। তাহলে বলছে যে বি এর ওই দূরত্ব যেতে কত সময় লাগে। তো দেখো আমার কনসেপ্টটা শেখো, অঙ্ক তো সবাই তোমাকে যেভাবে খুশি সেইভাবে, সে যেভাবে জানে সেইভাবেই করাবে। এক্স ধরে যদি অন্য কেউ পারে, আমিও পারবো, তুমিও পারবে, সবাই পারবে। আর ওএমআর শিটে কোশ্চেন বা অ্যান্সার করার মানে কি, এক্সামিনার দেখতে চাচ্ছে না যে তুমি কিভাবে উত্তর করলে, এক্সামিনার চাচ্ছে যে তুমি সঠিক উত্তরটা কিভাবে করবে, সে তুক্কা মারো বা যা খুশি করো। কিন্তু ওই তুক্কার মতনই খুব স্পিডে আমরা কি করে কনসেপ্টের মাধ্যমে সলভ করব দেখে নাও, আলাদা কিছু, যাতে তোমাদের মনে হয় যে যারা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে বা যাদের কাছ থেকে আমরা শিখছি শুধু গোজামেল করে সেই এক্সই। একটা জিনিস মনে রাখবে, আর্যভট্ট যদি শূন্য আবিষ্কার করে যখন করেছিল তখন কিন্তু অঙ্ক আবিষ্কার হয়ে গেছে, সেই টাইম থেকেই অঙ্ক আবিষ্কার হয়ে গেছে, তখন কিন্তু এক্স ওয়াই জেড আসেনি, কিন্তু আমরা এক্স ধরেই অঙ্ক করি। তো দেখো কিভাবে এগোবো আমরা। ডি কিলোমিটার মানে যতটা দূরত্ব যাচ্ছে, সাপোজ মনে করো এটা ডি কিলোমিটার, এই দূরত্বটা এও যাচ্ছে বিও যাচ্ছে, ডিস্টেন্স তো এখানে ফিক্সড বলতে পারি, কম্পেয়ার হচ্ছে এ আর বি এর সঙ্গে। তাহলে এই একই দূরত্ব বি যা সময় নেয় এ তার থেকে 4 ঘন্টা সময়
বেশি নিচ্ছে। আবার কি বলছে, এ যখন নাকি তার গতি দ্বিগুণ করে বিয়ের থেকেই, কম্পেয়ারটা বিয়ের সঙ্গেই হচ্ছে, বিয়ের থেকেই আবার এ কি করছে না 2 ঘন্টা কম সময় নিচ্ছে। তো এইটুকুনি বলে আছে কনসেপ্টটা, আমরা সেই আকারেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এবার কন্ডিশনটা কি বলছে, এর ক্ষেত্রে কি বলছে না, স্পিড, এর স্পিড যদি মনে করলাম আগে 1 গতিতে যেত, এখন সে দ্বিগুণ করেছে, তার মানে এখন 2 গতিতে যাচ্ছে। তাহলে এর টাইমটা অনুপাতটা আমরা কি পাবো, 2:1। অর্থাৎ আগে যদি 2 ঘন্টা নিত, এখন 1 ঘন্টা নিচ্ছে। আর আগে যদি 1 কিমি/আওয়ার গতিবেগে যেত, এখন 2 কিমি/আওয়ার গতিবেগে যাচ্ছে। আমরা এখান থেকে জাস্ট টাইমের রেশিওটা বের করলাম, তোমরা টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্সের কনসেপ্টটা পাবে। তাহলে আগে 2 ঘন্টা নিত, এখন 1 ঘন্টা নিচ্ছে, গ্যাপটা কত, 1-এর। এবার দেখো, আমি একই দূরত্ব, মনে করো যে আমি একই দূরত্ব আগে যেতে এর থেকে আমি 4 ঘন্টা সময় বেশি নিচ্ছিলাম, এখন আমি 2 ঘন্টা সময় কম নিচ্ছি। তাহলে এই যে 4 থেকে বিয়োগ 2, অর্থাৎ কি না, আগে 4 ঘন্টা বেশি নিতাম, এখন 2 ঘন্টা কম নিচ্ছি, এই সময়ের গ্যাপটা আমার ক্ষেত্রেই কি করে আসলো বা কি করে আনলাম, এই স্পিডটা দ্বিগুণ করার জন্যই না। তাহলে এখান থেকে আমার সময়ের গ্যাপটা কত আসলো, 4 আর 2 6 ঘন্টার, 6 ঘন্টার টাইমের গ্যাপ। এর ক্ষেত্রেই 6 ঘন্টার টাইমের গ্যাপ। তাহলে এখানে 1-এর ভ্যালু 6, তাহলে 1-এর 6 গুণ। তাহলে আগে 6 গুণ বেশি, 6 × 2 = 12 ঘন্টা সময় নিত, এখন 6 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আগেরটা যদি ধরি আমরা, তাহলে আগে 12 ঘন্টা সময় নিচ্ছিল, তাহলে বির থেকে 4 ঘন্টা সময় বেশি নিচ্ছে। তাহলে বি কত ঘন্টা সময় নেবে, 12 থেকে 4 বিয়োগ করে দাও, 8 ঘন্টা। আর এই 8 ঘন্টাই আমাদের অ্যান্সার। তোমরা যদি এই সেকেন্ড কেস ধরেও এগো, একই অ্যান্সার আসবে। কেন, দেখো সেকেন্ড কেস, এখন 6 ঘন্টা সময় নিচ্ছে, এখন যদি 6 ঘন্টা সময় নেয়, বি এর থেকে 2 ঘন্টা কম সময় নিচ্ছে, তাহলে বি কত ঘন্টা সময় নেবে, 6-এর সঙ্গে 2 যোগ করে দেবো, 8। যেভাবে খুশি সেইভাবে আসো। তো এটা তোমাদের বড় মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে, আসলে কিছুই না। বুঝে যাওয়ার পরে তোমরা হুটহাট করে অ্যান্সার করে দেবে আমারও আগে, যেটা আর কি হয়, মানে প্র্যাকটিস। তো তবেই না আমার সেখানে সার্থকতা, যে একটা স্টুডেন্ট যদি আমার থেকে টপকে না এগোতে পারে, তাহলে আমার কোথায় আমি তাকে গাইড দিলাম। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে, একটা কাজ 18 দিনে, বি সেই কাজটা 20 দিনে, সি 30 দিনে শেষ করে। বি ও সি একত্রে 2 দিন কাজটা করার পর চলে যায় কাজ ছেড়ে। বাকি কাজ একা কত দিনে শেষ করবে। তো দেখো, তোমরা ভগ্নাংশ ধরে কিন্তু ইজিলি করতে পারবে, বলছি না যে করতে পারবে না, কিন্তু এলসিএমে অনেকটা বেস্ট ওয়ে। কেন, দেখো কাজটা করতে 18 দিন নিচ্ছে, বি কাজটা করতে 20 দিন নিচ্ছে, সি কাজটা করতে 30 দিন নিচ্ছে। তাহলে 18, 20, 30, এদের লসাগু কত আসবে, 30, 20, 60, 318, 180। মনে করলাম যে 180টা কাজ রয়েছে, এদের কমপ্লিট করতে হবে। তাহলে এরা কত স্পিডে কাজটা করবে, যদি 18 দিনে কমপ্লিট করে, তাহলে প্রতিদিন একে 10টা করে কাজ করতে হবে। বি যদি 20 দিনে 180টা করে, প্রতিদিন একে 9টা করে কাজ করতে হবে। সি যদি 30 দিনে কমপ্লিট করে 180টা কাজ, তাহলে প্রতিদিন একে 6টা করে কাজ করতেই হবে। এবার বি আর সি বলছে 2 দিন কাজ করেছে, তাহলে বি এখানে 9টা একদিনে করছে, সি এখানে একদিনে 6টা করছে। তাহলে 9, 6 দুজনে যদি একসঙ্গে কাজ করে 15টা কাজ করতে পারবে। কিন্তু এই 15 করে এরা 2 দিন কাজ করেছে, তাহলে 15 2 30টা কাজ তো এরা কমপ্লিট করেই ফেলেছে। তাহলে টোটাল কাজ ছিল 180, এখান থেকে 30টা কাজ এরা করে ফেলেছে। তাহলে বাকি রয়েছে, দেখো 150টা এখনও কাজ বাকি রয়েছে। এই 150 কাজটাকুনি কে করবে, বলছে যে বাকি কাজ কত দিনে করবে, তার মানে বাকি কাজ রয়েছে তো 150। এই কাজটা একদিনে 10 করে করছে, তাহলে 150 কাজ কত দিন সময় নেবে, তাহলে 150কে 10 দিয়ে ভাগ করে দাও, 15 দিন। ব্যাস, আমাদের অ্যান্সার এটাই। তো আমাদের সহজে কোশ্চেনের অ্যান্সার করতে হবে,
এবার সেটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করাবো। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8 বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 1250 টাকা এবং 6 বছরে 3125 টাকা হয় চক্রবৃদ্ধি সুদে, তাহলে বলছে যে আসল কত। তো দেখো বিভিন্ন জায়গায় দেখবে কনসেপ্ট বেসিক করে দৌড়ায়, কিন্তু কনসেপ্ট আর বেসিক মানেই তো সেই XYZ ফর্মুলা, অ্যামাউন্টের ফর্মুলা, XYZ 26টা লেটারের কেস। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যারা মাধ্যমিক বলে নয়, যে কোনো ক্লাসেই ওই XYZ লেটারকে ভাবার জন্য অঙ্কে একটু ভালো নম্বরই তুলতে পারেনি, তারা যদি এখন আবার সেই একই জিনিস প্র্যাকটিস করায় তাদের তো মাথাতেই ঢুকবে না। তো সেই জিনিসগুলো নিজেদের জায়গা থেকে তো বুঝতে হবে, যার কারণস্বরূপ চারিদিকে এরকম হচ্ছে। একটা ইনস্টিটিউট থেকে সীমিত কিছুই তো সার্ভিসে যাচ্ছে, কিন্তু সকলে কেন টানতে পারছে না? ভঙ্গিমাগুলো চেঞ্জ করতে হবে ইনস্টিটিউটের। সেটা যখন নতুন আবার আজ থেকে 20 বছর 30 বছর বাদে যখন আবার কেউ নতুনত্ব চলে আসবে আমাদের মতন, তখন আবার কি ইনস্টিটিউটদের ভাবনা চিন্তা বদলে যাবে, আমারও ভাবনা চিন্তা বদলে যাবে। তো এই কোশ্চেনগুলো আমরা কি করে এগোবো? তোমরা দেখবে যে বেসিক করে অ্যামাউন্ট ইকুয়াল দেখাবে হানা তেনা, কিন্তু ওসব কিচ্ছু করবে না। আমার তো একটা টাকা প্রিন্সিপাল, যে টাকাটা ফিক্সড, আমি এই টাকাটাই যদি আমি নাকি 3 বছর রাখি, 3 ইয়ার 3 বছর রাখি, তাহলে আমি কত টাকা পাচ্ছি? 1250 টাকা পাচ্ছি। ভালো করে বুঝবে, এই টাকাটা আমি চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 1250 টাকা পাচ্ছি। আবার এই টাকাটাই আমি নাকি যখন 6 বছর রাখছি, তখন আমি কত টাকা পাচ্ছি? 3125 টাকা পাচ্ছি। তো প্রিন্সিপাল থেকে এখানে এই অ্যামাউন্টটা পর্যন্ত 3 বছর, এখান থেকে পুরোটা এই পর্যন্ত 6 বছর, তাহলে এখান থেকে এইটুকুও তো 3 বছরই কাটিয়েছে। দেখো এখান থেকে এই পুরোটা 6 বছর, এইটুকুনি 3 বছর, তাহলে এই 6 থেকে এই 3 বিয়োগ করেও তো 3 বছর, তাহলে এখান থেকে এইটুকুও তো টাইম যে লিমিটটা সেটাও তো 3 বছর। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, আমার যদি 1 বছরে যে স্পিডে টাকাটা বাড়ে, যদি আমি বলি 2 বছর অন্তর, তাহলে 2 বছর পরই আমার সেই স্পিডেই টাকাটা বাড়বে। তাহলে এই অ্যামাউন্ট দুটোর মধ্যে যদি আমি রেশিওর অনুপাত লাগিয়ে দিই, তাহলে 625 দিয়ে দুটোকেই কাটা যাবে। 625 দুয়ে 1250 অনুপাত 625 5 দিয়ে, তাহলে 2:5 এই হারে প্রতি 3 বছর অন্তর বাড়ছে। তাহলে এখানে যে 3 বছরের গ্যাপ, তাহলে এই অনুপাত হারে নিশ্চয়ই এখানেও 2:5 হারে টাকা বেড়েছে। কিন্তু এখানে যদি আমার অ্যামাউন্ট 5 টাকা হয়, কিন্তু আমার অ্যামাউন্ট 5 টাকা নয়, 1250 টাকা। 5-এর কত গুণ? 250 গুণ। তাহলে আমার এই আসল 2 না হয়ে 2-এর সঙ্গে 250 গুণ করে দাও, 500 টাকা। এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এগুলো তোমাদের ভাবতে হবে। আর যদি